গত কয়েকদিন ধরে একটা অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলে। কেউ কিছু বলছে না, কিন্তু সবাই কিছু একটা জানে। হোয়াইট হাউসের মুখপাত্র গতকাল সাংবাদিক প্রশ্নের জবাবে শুধু বলেছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বেজিং থেকেও একই ধরনের উত্তর এসেছে, কিন্তু মাটির নিচে যা ফুটছে, আকাশ থেকে তোলা ছবিতে যা ধরা পড়েছে, সেটা এই কূটনৈতিক ভদ্রতার আড়ালে যে বিস্ফোরণ লুকিয়ে আছে তা ইঙ্গিত দিচ্ছে স্পষ্টভাবে। পারস্য উপসাগর এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বিপজ্জনক ঠিকানা হয়ে উঠেছে। আর সবচাইতে ভয়ের ব্যাপার হলো, এখানে ঠিক কী ঘটতে যাচ্ছে সেটা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। শুরুটা হয়েছিল বেশ চুপচাপে। আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম খবর দিল যে আমেরিকার একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের স্ট্রাইক গ্রুপ ইরানের উপকূল থেকে মাত্র কয়েকশো কিলোমিটার দূরে এসে থামল। এই ধরনের খবর শুনলে অনেকেই সব প্রথমে কাজ ঝাঁকিয়ে বলে, আমেরিকার তো এটা সবসময় করে থাকে। কথাটা কিন্তু একদম সত্য। মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক উপস্থিতি নতুন কিছু নয়, কিন্তু যে মুহূর্তে দ্বিতীয় একটা তথ্য বেরিয়ে এলো, সেই মুহূর্তে পুরো চিত্রটাই পাল্টে গেল। স্যাটেলাইট ইমেজে ধরা পড়ল যে চীনের সবচেয়ে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার স্যানডং তার পুরো নৌবহর নিয়ে ঠিক একই দিকে রওনা দিয়েছে। এই খবরটা যখন প্রথমে ছড়ালো, অনেক প্রতিরক্ষা বিশ্লেষক সব প্রথমে বিশ্বাসই করতে চাননি, কিন্তু স্যাটেলাইটের ছবি মিথ্যা কথা বলে না। আর যখনই একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হলো, তখন বোঝা গেল ব্যাপারটা আর গুজব পর্যায়ে নেই। এটা যদি সত্যি সত্যি ঘটে, তাহলে ইতিহাসে সম্ভবত এই প্রথম দুইটি পরাশক্তি এয়ারক্রাফট ক্যারিয়ার একই উত্তপ্ত জলসীমার মুখোমুখি দাঁড়াতে চলেছে। এই বাক্যটা সাধারণ শোনালেও এর ভেতরে ভয়াবহতা লুকিয়ে আছে, সেটা একটু ভেঙে বললে বোঝা যাবে। একটি আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার সমুদ্রের বুকে ভাসমান একটা মৃত্যু কারখানা ছাড়ার কিছুই নয়। 3টা ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটুকু জায়গা হয়, একটা ক্যারিয়ার প্রায় ঠিক ততটা লম্বা। ভেতরে হাজার হাজার প্রশিক্ষিত সৈন্য, অত্যাধুনিক রাডার ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, আর সবচাইতে ভয়ঙ্কর যে জিনিসটা সেটা হলো 80 থেকে 90টা যুদ্ধ বিমান, যেগুলো যে কোনো মুহূর্তে উড়ে গিয়ে শত শত কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুকে মাটিতে মিশিয়ে দিতে সক্ষম। আমেরিকা যে শ্রেণী ক্যারিয়ার সাধারণত এ অঞ্চলে মোতায়েন করে সেগুলি হলো জেরাল্ড আর ফোর্ড অথবা আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ার। এই ফোর্ড ক্লাস ক্যারিয়ারের ওজন প্রায় 1 লাখ টন। মোটামুটি 12টা টাইটানিক জাহাজ একসাথে জুড়ে দিলে যা হয়। এটা তৈরি করতে খরচ পড়েছে $13 বিলিয়ন কাছাকাছি। কিন্তু আসল রহস্যটা জাহাজের পেটের ভেতর। এটা চলে পারমাণবিক চুল্লিতে। একবার জ্বালানি ভরা হলে 20 থেকে 25 বছর আর থামতে হয় না। এই জাহাজ ঘন্টায় প্রায় 55 কিলোমিটার গতিতে ছুটতে পারে, যেটা এত বিশাল একটা ইস্পাতের কাঠামোর জন্য রীতিমতো অবিশ্বাস্য। তবে শুধুমাত্র ক্যারিয়ার পুরো আতঙ্কের কারণ নয়। একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে 8 থেকে 10টা যুদ্ধ জাহাজ থাকে, ক্রুজার থাকে, ডেস্ট্রয়ার থাকে, আর পানির ভেতরে নীরবে ঘুরে বেড়ায় পারমাণবিক সাবমেরিন। পুরো দলটা মিলে যে প্রতিরক্ষা বলয় তৈরি করে, সেটা ভাঙা কোনো শত্রুর জন্য দুঃস্বপ্নের সমান। কিন্তু এবারের গল্পে নতুন একটা মোড় আছে। চীনের শানডং ক্যারিয়ারকে কারো হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। 65 থেকে 70 হাজার টন ওজনের এই জাহাজ বানাতে চীন ঢেলেছে $12 থেকে $16 বিলিয়ন। ঘন্টায় 51 কিলোমিটার গতিতে চলতে পারে, আর বহন করতে পারে 80 থেকে 100টা যুদ্ধ বিমান। চীনের নিজেদের তৈরি সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেট J-15 এই ক্যারিয়ারই থাকে। সাথে থাকে নজরদারি বিমান, ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বিমান, অ্যাটাক হেলিকপ্টার। আমেরিকার মতনই চীনের ক্যারিয়ারও একটা পুরো যুদ্ধ জাহাজ বহর নিয়ে চলে। এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো, চীন কেন এত বড় ঝুঁকি নিচ্ছে? উত্তরটা খুঁজতে হলে মধ্যপ্রাচ্যে চীনের অর্থনৈতিক শেকড়ের দিকে তাকাতে হবে। তেলের একটা বিশাল অংশ চীনের এই অঞ্চল থেকে আমদানি করা হয়, প্রায় 95%। ইরান চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সহযোগী। বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের একটা বড় অংশ এই অঞ্চল জুড়ে ছড়ানো। যদি আমেরিকায় একতরফাভাবে এখানে আধিপত্য বিস্তার করে বসে, চীনের কৌশলগত স্বার্থ চরম হুমকিতে পড়বে। তাই অনেকে এটাকে দেখছে চীনের নিজেদের জায়গা ধরে রাখার জরুরি পদক্ষেপ হিসাবে। ঠিক এই জায়গাতে ভয়াবহ একটা সম্ভাবনা জন্ম নিয়েছে। 2টা পরাশক্তির যুদ্ধজাহাজ যখন একই উত্তপ্ত পানির কাছাকাছি এসে পড়ে, তখন একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, একটা অনিচ্ছাকৃত সংঘর্ষ, এমনকি একটা ভুল রাডার সিগন্যালও সমস্ত কিছু নিয়ন্ত্রণ বাড়িয়ে নিয়ে যেতে পারে। ইতিহাস সাক্ষী,
আগেও এমন হয়েছে, যেখানে কোনো পক্ষই যুদ্ধ চায়নি, কিন্তু পরিস্থিতি এমনভাবে গড়িয়েছে যে সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। এবারও যদি তেমন কিছু ঘটে, সেটা দুইটা সাধারণ দেশের মধ্যে ঘটবে না, ঘটবে দুইটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে। সেই পরিণতির কথা ভাবলে শরীরের লোম খাড়া হয়ে যায়। কিছু বিশ্লেষক অবশ্য বলছেন, চীনের কেরিয়ার পুরোপুরি সেখানে পৌঁছানোর আগে আমেরিকা হয়তো নিজের নৌবহর সরিয়ে নেবে। এটাকে তারা দুর্বলতা বলছেন না, বলছেন কৌশলগত হিসাব নিকাশ। আমেরিকা এমন পরিস্থিতি এড়িয়ে চলে যেখানে চীন ও রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘাতের ঝুঁকি থাকে। এই পুরো নাটকের ভেতরে সবচেয়ে চমকপ্রদ চরিত্র হলো ইরান নিজেই। বাইরে থেকে দেখলে মনে হবে ইরান একটু ঘাবড়ায়নি, তাদের নেতারা বেশ শক্ত গলায় কথা বলছে, কিন্তু এই আত্মবিশ্বাসের পেছনে কি সত্যি কোনো ভিত আছে? ইরান ভালো করেই জানে সরাসরি যুদ্ধে আমেরিকার ধারে কাছে আসার ক্ষমতা নেই তাদের। সরাসরি যুদ্ধে আমেরিকাকে তারা হারাতে পারবে না। তাদের যুদ্ধবিমান পুরানো, নৌবাহিনী তুলনামূলক দুর্বল, কিন্তু ইরান ভিন্ন এক ধরনের যুদ্ধ লড়তে শিখে গেছে, যেটাকে সামরিক ভাষা বলা হয় অসমিত্তিক যুদ্ধ কৌশল। তারা এখন এমন সমস্ত অস্ত্র আর পদ্ধতি তৈরি করেছে যেগুলো একটা বিশাল কেরিয়ারকেও কাঁপিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল আর ক্রুজ মিসাইল আছে তাদের কাছে, যেগুলো গোটা পারস্য উপসাগর কভার করতে পারে। অ্যান্টিশিপ মিসাইলগুলো সুপারসনিক গতিতে ছুটে গিয়ে শত্রুর প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম। কিন্তু ইরানের সবচেয়ে ভয়ঙ্কর কৌশলটা হলো তাদের নৌ যুদ্ধ পদ্ধতি। বড় যুদ্ধজাহাজ বানানোর পেছনে না দৌড়ে তারা তৈরি করেছে শত শত ছোট ছোট দ্রুতগতি সম্পন্ন নৌকা, যেগুলোতে মিসাইল আর টর্পিডো বসানো। এগুলো ঝাঁকে ঝাঁকে একসাথে আক্রমণ করে, যাকে বলে সোয়াম অ্যাটাক। এই ধরনের হামলা ঠেকানো অসম্ভব না হলেও ভয়ঙ্কর কঠিন, কারণ একই সময় অসংখ্য দিক থেকে মোকাবেলা করতে হয়। আর ইরানের কাছে আছে অস্ত্র, যেটা কোনো মিসাইল নয়, কোনো বিমান নয়, সেটা হলো হরমুজ প্রণালী। পৃথিবীর মোট তেল পরিবহনে প্রায় 1/3 এই সরু জলপথ দিয়ে চলাচল করে। ইরান যদি এইভাবে আর 3 মাস এই রাস্তা বন্ধ করে রাখে, তেলের দাম আকাশ ছোঁয়াবে। বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা তাসের ঘরের মতন ভেঙে পড়বে। সেটার মধ্যপ্রাচ্যের সমস্যা থাকবে না, হয়ে উঠবে সমগ্র পৃথিবী সংকট। এই জটিল ছবিতে রাশিয়ার ভূমিকাটাও ভুলে গেলে চলবে না। প্রকাশ্যে রাশিয়া হয়তো এ অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠায়নি, কিন্তু পর্দার আড়ালে তারা ইরানকে যা দিচ্ছে সেটা মোটেও ফেলনা নয়। S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ, সমস্ত কিছুতেই রাশিয়া ইরানের পাশে দাঁড়িয়ে আছে। ইউক্রেন যুদ্ধের পর থেকে এই দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়ে গেছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে, বিনিময়ে পাচ্ছে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম। এই নীরব জোট আমেরিকা হিসাবের খাতায় নতুন এক জটিলতা তৈরি করেছে। ইরান এই মুহূর্তে যে কৌশলে চলছে সেটা হলো প্রতিরোধমূলক কৌশল। তারা আগে আঘাত আনতে চায় না, কিন্তু কেউ তাদের দিকে এগিয়ে এলে পাল্টা জবাবের জন্য পুরোপুরি প্রস্তুত। সমস্ত বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ঘাঁটি, ভূগর্ভস্থ সামরিক স্থাপনা সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ড্রোনে 24 ঘন্টা নজরদারি চলছে। উপকূলীয় প্রতিরক্ষা সম্পূর্ণ স্বয়ংক্রিয়। ছোট ছোট নৌ ইউনিট ছড়িয়ে দেওয়া হয়েছে উপসাগরের কৌশলগত অবস্থানগুলোতে। পুরো পারস্য উপসাগর এখন একটা বারুদের স্তূপের ওপর চুপচাপ পড়ে আছে। একটা ছোট্ট আগুনে যথেষ্ট এটাকে জ্বালিয়ে দিতে। তবে আমেরিকা কি শেষমেশ তাদের নৌবহর সরাবে? চীনের সন্ডাং কি সত্যি সেখানে গিয়ে থামবে? ইরান কি এমন কিছু করবে যেটা কেউ আন্দাজ করেনি? এই সমস্ত প্রশ্নের উত্তর এই মুহূর্তে পৃথিবীর কারো কাছে নেই। কিন্তু একটা বিষয় একদম পরিষ্কার, আগামী কয়েক সপ্তাহ এই পরিস্থিতি সবচাইতে উত্তেজনাপূর্ণ আর সম্ভাব্য সবচাইতে খারাপ হতে চলেছে। গোটা দুনিয়া এখন শ্বাস চেপে ধরে তাকিয়ে আছে পারস্য উপসাগরের নীল পানির দিকে। অপেক্ষায় আছে পরবর্তী চালটা কার। আর সেই চালের পর পৃথিবী কি আদৌ আগের জায়গায় থাকবে, সেটা কেউ বলতে পারছে না।